দেশে ডলারের জন্য হাহাকার, আমদানি কমেছে অন্তত ৩৫%। আকুর নিষেধাজ্ঞায় সংকট বৃদ্ধির আশঙ্কা। খালেদা জিয়াকে স্লো পয়জনিং করা হয়েছে অভিযোগ বিএনপি, বিদেশে নিতে আবারও আবেদন পরিবারের। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে বললেন কাদের, যুক্তরাষ্ট্রকে বাংলাদেশ নিয়ে মাথা না ঘামানোর আহ্বান। আওয়ামী লীগ ক্ষমতায় না এলে দেশ আবার অন্ধকার যুগে চলে যাবে, ওয়াশিংটনে মতবিনিময়ে প্রধানমন্ত্রী। দেশ জুড়ে নানা আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত, রাজধানী ও চট্টগ্রামে বিশাল আনন্দ শোভাযাত্রা। তামিমের দলে না থাকার দায় বিসিবি সিন্ডিকেটের, বললেন পাইলট। সাকিবের বক্তব্যে হতাশা ভক্তদের। দুই শিক্ষার্থী হত্যার জের আবার উত্তপ্ত মণিপুর রাজ্য, নাৎসি সেনাকে সম্মাননার ঘটনায় ক্ষমা প্রার্থনা ট্রুডোর। শুভেচ্ছা, আমন্ত্রণ সংবাদ সন্ধ্যায়। বলছিলাম একেএস টিম টিভা সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি রাবি ইসলাম স্নেহা। দেশে এখন ডলারের জন্য হাহাকার, ব্যাংকিং খাত কিংবা খোলা বাজার সবখানে বৈদেশিক মুদ্রা সংকটে ঝুঁকিতে পড়েছে অর্থনীতি। ব্যবসায়ীরা বলছেন ডলার সংকটে আমদানি ৩৫% কমলেও দীর্ঘমেয়াদে ঝুঁকি আরও বাড়বে। আর আকুর কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকায় বাংলাদেশেও প্রভাব পড়বে বলে মনে করেন অর্থনীতি বিশেষজ্ঞরা। ফখরুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে কমতে থাকে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বলছে গত অগাস্টে দেশের রিজার্ভে রেমিটেন্স কমেছে ২১.৪৮%। ২ বছর আগেও যেখানে দেশের সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলারের রিজার্ভ ছিল, সেটি এখন ২৫ বিলিয়নের নিচে নেমে যাওয়ায় ঝুঁকিতে পড়েছে উৎপাদন, বিনিয়োগ ও বাণিজ্য। বাজারে বাড়ছে মূল্যস্ফীতিও। কসমেটিক সেক্টর প্রায় ৭০% আমদানি হয়, তো সেক্ষেত্রে এই আমদানি ব্যয় মেটানোর জন্য যে প্রচুর পরিমাণ ডলারের প্রয়োজন, সেই ডলার না থাকার কারণে, ডলার সংকটের কারণে, ডলারের মূল্য বৃদ্ধির কারণে, ইনফ্লেশনের কারণে পণ্য মূল্য গত ১ থেকে ১.৫ বছরের মধ্যে প্রায় ৩ গুণ বৃদ্ধি পেয়েছে। সরকার এখন প্রায় 35% ইম্পোর্টকে রেস্ট্রিক্টেড করে রেখেছে, ডিসকারেজ করে কমিয়ে দিয়েছে। লং রানে এই ধরনের আমদানি রেস্ট্রিক্টেড করে দিলে দেশের উৎপাদন এবং কনজামশনে একটা খারাপ প্রভাব পড়বে। ব্যবসায়ীরা বেশি দামে ইম্পোর্ট করছে, তারা ইম্পোর্ট করতে পারছে না। এটা কি যতটা না ব্যবসায়ীদের ক্ষতি হচ্ছে, তার থেকে বেশি দেশের ক্ষতি হচ্ছে, অর্থনীতির ক্ষতি হচ্ছে। দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোতেও বাড়ছে ডলারের সংকট। ডলার সংকটে দিনে দিনে কমছে আমদানি কার্যক্রম। ক্যাশ ডলারে আসলে ব্যাংকিং সেক্টরে ইনফ্লো কম, ডলারটা আগের থেকে এলসি গুলো কমছে, আগে ডেফিনেটলি কান্ট্রি ওয়াইড কমেছে। গত কয়েক মাস ধরে আমরা যেটা দেখছি, ইনফ্লেশনটাই মেইন ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে রাদার দ্যান ডলার ক্রাইসিস। এখন কেউ আর লং টাইমের ইনভেস্টমেন্টে যাচ্ছে না। খোলা বাজারের বিভিন্ন মানি এক্সচেঞ্জগুলোতেও ডলার সংকট প্রকটের কথা জানায় ব্যবসায়ীরা। তারা বলছেন রেমিটেন্স কমে যাওয়ায় বেড়েছে সংকটও। এই ডলার তো আমরা কিনতে পারি না। ব্যাংকে যেমন গেলে বলে যে ডলার নাই, আমাদের তেমনি বলতে হয় ডলার নাই। ডলার যখন আমরা কিনতে যাই, ডলার ঠিক মতো পাওয়া যায় না। ডলারের কারণে আমরা এলসি ওপেন করতে পারতেছি না। বিশ্লেষকরা বলছেন বিদেশগামী নতুন শ্রমিকের সংখ্যা বাড়লেও আশানুরূপ রেমিটেন্স আসছে না দেশে। এর জন্য হুন্ডির দাপটকেই দায়ী করছেন তারা। অনিশ্চয়তার প্রভাব কিন্তু এখনই আমরা দেখতে পাচ্ছি, এবং হুন্ডির প্রভাব আসলে মোকাবেলা করার জন্য সেরকম কোনো প্রশাসনিক তৎপরতা দেখা যাচ্ছে না। ভবিষ্যতে রেমিটেন্সের প্রভাবটা বাড়বে যদি ফর্মাল চ্যানেলে এই রেমিটেন্স পাঠানোটাকে উৎসাহিত করা যায়। অন্যদিকে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন আকুর উপর নিষেধাজ্ঞায় বাংলাদেশের বাণিজ্যেও প্রভাব পড়বে বলে মনে করেন বিশ্লেষকরা। এদিকে বাংলাদেশ ব্যাংক ডলারের ভবিষ্যৎ দর নির্ধারণ করে দেয়, তা নিয়েও শঙ্কা রয়েছে বলে মনে করেন তারা। ৬ মাস পরে এই ডলারটাকে ফিক্স করে দিল ১২৩ টাকা। তার মানে বাংলাদেশ ব্যাংক প্রকারান্তরে স্বীকার করে নিল যে তাদের প্রজেক্টেড ধারণা হচ্ছে যে ৬ মাস পরে ডলারের দাম ১২৩ টাকা হবে। ১ বছর পরে আসলে ডলারের যোগানটা কেমন হবে সেটা কিন্তু আমরা খুব একটা পরিষ্কার নই। এখান থেকে একটা বিষয় আরো ক্লিয়ার হচ্ছে, সেটা হলো যে সামনের দিনগুলোতে আসলে ডলারের ক্রাইসিস আরো বাড়তে পারে, এবং বৈদেশিক লেনদেন, বিশেষ করে যে বাণিজ্যিক লেনদেন, তো সেটা আরো চাপের মধ্যে পড়বে। ডলার সংকটে ব্যবসায়ীরা যতটা ক্ষতির মুখে পড়ছেন, তার চেয়ে ঢের ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ। বিশ্লেষকরা মনে করেন সরকার চাইলেই অবৈধ হুন্ডি বন্ধ করে বৈধ পথে রেমিটেন্স সংগ্রহ করেও ডলার সংকট নিয়ন্ত্রণে আনতে পারে। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।
দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনিং করা হয়েছে বলে সন্দেহ বিএনপির। দলের নেতারা বলছেন, বিদেশে উন্নত পরীক্ষায় স্লো পয়জনিং এর বিষয় বের হয়ে আসবে, আর সে কারণেই তাকে বিদেশে যেতে দেওয়া হচ্ছে না। বলেন, সরকারকে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতেই হবে, এর কোনো বিকল্প নেই। রাজধানীর অদূরে আমিনবাজারে ঢাকা জেলা বিএনপির সমাবেশে এসব কথা বলেন দলের সিনিয়র নেতারা। শাহিনুর রহমান শাহিনকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন আজিজুর রহমান কিরণ। চেয়ারপারসনের মুক্তি, সুচিকিৎসা এবং সরকার পতনের এক দফা দাবিতে সাভারের আমিনবাজারে এই সমাবেশের আয়োজন করে ঢাকা জেলা বিএনপি। দুপুরের রৌদ্রের খরতাপ সত্ত্বেও নির্ধারিত সময়ের আগেই স্থানীয় মফিদিয়াম স্কুল মাঠে আসতে থাকে জেলা বিএনপির 10টি ইউনিটের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ঢাকা জেলার পাশাপাশি আশপাশের জেলা থেকেও কর্মী সমর্থকদের আসতে দেখা গেছে সমাবেশ স্থলে। সমাবেশে নেতারা অভিযোগ করেন, এই সরকার জোর করে ক্ষমতায় থাকতে চায়, এজন্যই পরিকল্পিতভাবে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে। ক্ষমতাসীনদের আর সুযোগ দেওয়া হবে না। জনগণের ভোট জনগণের হাতে ফিরে না দিতে পারবো, আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাআল্লাহ। কোন আলটিমেটাম দিয়ে আমাদের আন্দোলনকে বন্ধ করতে পারবেন না। স্থায়ী কমিটির দুই নেতা তাদের বক্তব্যে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুচিকিৎসা বঞ্চিত দাবি করে সরকার পরিকল্পিতভাবে চিকিৎসা বিলম্বিত করছে বলে অভিযোগ করেন। বাংলাদেশের জনগণ আলটিমেটাম দিয়েছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা অবশ্যই মুক্তি দিয়ে যেভাবে হোক বিদেশে আমরা প্রেরণ করব। অন্য কোন স্লো পয়জনিং করেছে কিনা এই প্রশ্নগুলো কিন্তু আজকে জনমনে উঠেছে। বিদেশে গেলে পরীক্ষার মাধ্যমে সেটা বেরিয়ে আসতে পারে। সরকারের অবস্থা বুঝতে পেরেই দেশে এবং দেশের বাইরে সবাই ক্ষমতাসীনদের প্রত্যাখ্যান করেছেন বলেও মন্তব্য করেন স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী। নিষেধাজ্ঞা দেশের বাইরে, নিষেধাজ্ঞা দেশের ভিতরে, যাওয়ার কোনো পথ নাই। এখানে সোজা পথে আসতে হবে। একদিকে বিশ্ব বিবেক, বিশ্ব গণতন্ত্র, আরেকদিকে বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এই সিদ্ধান্ত পরিষ্কার, তোমাদের অধীনে কোনো নির্বাচন হতে পারবে না। সরকারের পতন খুব কাছে উল্লেখ করে চলমান রাজনৈতিক সমস্যার রাজপথেই সমাধানের হুঁশিয়ারি দেন তিনি। রাস্তায় নেমে রাস্তায় দখল করে স্বৈরাচারকে বিদায় করবো ইনশাআল্লাহ। আজিজুর রহমান কিরণ, দেশ টিভি, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও বিদেশে চিকিৎসার সুযোগ চেয়ে আবারও আবেদন করা হয়েছে। দেশ টিভিকে এই তথ্য নিশ্চিত করেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি জানান, গেল 25 সেপ্টেম্বর খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই আবেদন করেন। মতামতের জন্য সেই আবেদন এখন আইন মন্ত্রণালয়ে। খালেদা জিয়ার বর্তমানে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। একটা খবর শুনলাম যে শামীম ইস্কান্দার সাহেব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর জন্য। সেই চিঠি এখন আপনাদের কাছে স্যার। আবেদন এসছে আমার কাছে, কবে এসছে আমি জানি না, এটা আমরা দেখছি। কে নির্বাচনে এলো আর কে এলো না তা দেখার বিষয় নয়, নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার উপকমিটির সভায় বলেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে মাথা না ঘামিয়ে ইসরায়েলকে থামান। আর কমিটির আহ্বায়ক ডক্টর আব্দুর রাজ্জাক জানান, এবারের ইশতেহারের মূল ফোকাস থাকবে শিক্ষা, স্বাস্থ্যের পাশাপাশি শিল্প খাত। জয় যাদবের রিপোর্ট। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহার প্রণয়নের জন্য গঠিত উপকমিটি প্রথম সভায় বসে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে। সভার সূচনা বক্তব্যে কমিটির আহ্বায়ক ডক্টর আব্দুর রাজ্জাক বলেন, ইশতেহার তৈরিতে সব ক্ষেত্রে বিশিষ্টজনদের মতামত ও সুপারিশ নেওয়া হবে। মতামত দিতে পারবেন দলের তৃণমূলের নেতাকর্মীরাও। আমাদের মূল ফোকাস হবে আমাদের শিল্প খাত, ম্যানুফ্যাকচারিং সেক্টরকে প্রসারিত করা। এই ম্যানুফ্যাকচারিং সেক্টরকে, ছোট শিল্প কারখানা, সাথে সাথে ভারী শিল্পের দিকেও আমাদেরকে যেতে হবে। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এমন কোনো কারণ নেই যে জন্য আওয়ামী লীগকে ক্ষমতা ছাড়তে হবে, আর ফিরিয়ে আনতে হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। কে এলো কে এলো না এটা আমাদের বিষয় না। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। নির্বাচন আমরা নিজেরা চাপিয়ে দিচ্ছি না, সহমত হবে। অবজারভার কারা আসবে কারা আসবে না এটা তাদের ব্যাপার।
কে কারে নিষেধাজ্ঞা দিল ওটা আমাদের কোনো বিষয় না, নিষেধাজ্ঞা তো আমাদের বিষয় নয়, কারণ আমরা তো ইলেকশন করব, বাধা দেব না, বাধা যারা দেবে তারাই তো নিষেধাজ্ঞা পাবে, তো যারা বাধা দেবে তাদের গিয়ে ধরুন। যারা নিষেধাজ্ঞা দিচ্ছে তাদেরকে বাংলাদেশের নির্বাচন নিয়ে মাথা না ঘামিয়ে পৃথিবীর যেসব দেশে গণতন্ত্র লঙ্ঘিত হচ্ছে সেখানে ভূমিকা রাখার আহ্বান জানান ওবায়দুল কাদের। রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে, আমাদের ভেনেজুয়েলা না, আমাদের হেইটি না, প্রেসিডেন্ট মোইসকে হত্যা করে সেখানে এখন গান ভায়োলেন্সের রাজত্ব কায়েম হয়েছে। হেইটির রাজধানী 80% এলাকা দখলে গান ভায়োলেন্স, এটা বন্ধ করতে পারেন না। বাংলাদেশের নিষেধাজ্ঞা নিয়ে এত গামাচ্ছেন, ইলেকশন নিয়ে, আমাদের ইলেকশন নিয়ে এত মাথা ঘামানো পারেন না। দুষ্ট ছেলে ইসরায়েলকে থামাইতে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় বাস্তবসম্মত অঙ্গীকার থাকবে ইশতেহারে, থাকবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কর্মকৌশল। সামনের নির্বাচনটা। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিএনপি সন্ত্রাসী দল, আর সে কারণেই তার দেশের বদনাম করে। ওয়াশিংটনে প্রবাসীদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় না এলে দেশ অন্ধকারে ফিরে যাবে। বিস্তারিত তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। উন্নয়নশীল দেশ হিসেবে 2026 থেকে আমাদের যে যাত্রা শুরু। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন যোগদান শেষে নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটন ডিসিতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে স্থানীয় সময় বুধবার সন্ধ্যা এক মতবিনিময় সভায় যোগ দেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ যদি ক্ষমতা ফিরতে না পারে তবে দেশ অন্ধকারের যুগে ফিরে যাবে। কিন্তু আওয়ামী লীগ না থাকলে যারা যদি কখনো এদিক ওদিক হয় তাহলে দেশ আবার সেই অন্ধকারের যুগে ফিরে যাবে। নিশ্চয়ই বাংলাদেশের মানুষ চাইবে না যে আবার অন্ধকারের যুগে আমরা যাই। তবে এটুকু কথা দিতে পারি, আমার তো আর কেউ নেই, বাবা মা ভাই সবই তো হারিয়েছি। বাংলাদেশের জনগণ আমার শক্তি, বাংলাদেশের জনগণ আমার পরিবার, কাজে আমি সেইভাবেই দেশ পরিচালনা করি, আমি সেইভাবেই দেশকে দেখি। শেখ হাসিনা বলেন, বিএনপি একটি সন্ত্রাসী দল, তাই দেশের বদনাম করা, দেশকে ছোট করা তাদের স্বভাব। হত্যাকু ষড়যন্ত্রের মধ্য দিয়ে ক্ষমতা দখলকারী অবৈধ এক ক্ষমতাসীনের পকেট থেকে, কাজে এদের চরিত্র কখনো বদলায়নি। কয়লা ধুলে তো ময়লা যায় না, তো ওদের ময়লা মোটেও যাবে না। সেই জন্য এরা দেশের বদনাম করা, দেশকে খাটো করা, দেশকে ছোট করা, কারণ লুটে খেতে পারছে না তো। তারপরে এই দেশ এত উন্নত করে ফেলছে, এটাই তো তাদের একটা গাত্রদাহ। সেই জন্যই তারা নানা রকম অপপ্রচার, নানা রকম কর্মকাণ্ড করে বেড়ায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশের জনগণই তার শক্তি এবং বাংলাদেশের জনগণ তার পরিবার। তাদের কথা মাথায় রেখেই তিনি দেশ পরিচালনা করেন। বিশ্বাস আছে, তারা এখন এটাই মনে করে। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। ঈদে মিলাদুন্নবী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল করেছে আওয়ামী লীগ। বিকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ দলের সভাপতি মণ্ডলীর সদস্য, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ কেন্দ্রীয় কমিটির নেতারা অংশ নেন। কেন্দ্রীয় কমিটির নেতারা ছাড়াও উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নেতারা অংশ নেন। অনুষ্ঠানে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির 1 নম্বর হলে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বঙ্গবন্ধু আওয়ামী লীগ আইনজীবী পরিষদ। অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, শেখ হাসিনা শত বাধা উপেক্ষা করে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে। বঙ্গবন্ধুর ওমর বাণী বাঙালিকে দাবিয়ে রাখা যাবে না আবারও প্রমাণ করেছেন। বলেন, দেশকে উন্নত সমৃদ্ধ করে গড়ে তুলতে 2041 সাল পর্যন্ত শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে কাজ করতে হবে সবাইকে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। তিনি শুধু পদ্মা সেতু করেন নাই, তিনি পদ্মা সেতু করে দেখিয়ে দিয়েছেন যে বাংলাদেশের মানুষ নিজের পায়ে দাঁড়াতে পারে। বাংলাদেশের মানুষের যে কনফিডেন্স, তার পরিবর্তন তিনি করে দিয়েছেন। তিনি দুটো জিনিস পরিষ্কারভাবে প্রমাণিত করে দিয়েছেন। একটা হচ্ছে বঙ্গবন্ধুর সেই বক্তব্য
আমাদেরকে কেউ দাবায় রাখতে পারবে না। আর আরেকটা হচ্ছে বাংলাদেশের মানুষ পারে, এই জিনিসটা তিনি প্রমাণ করে দিয়ে গেছেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের জন্য ইউরেনিয়ামের প্রথম চালান দেশে পৌঁছেছে। বিমানযোগে এটি বৃহস্পতিবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। কড়া নিরাপত্তায় এটি আগামী শনিবার সড়ক পথে রূপপুরে নেওয়া হবে। 5 অক্টোবর ইউরেনিয়ামের এই চালান পারমাণবিক কেন্দ্র কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। ধর্মীয় ভাবগম্ভীর্যে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। এই উপলক্ষে মিলাদ মাহফিল, শোভাযাত্রা ও দোয়ার আয়োজন করা হয়। এসব আয়োজনে বিশ্ব শান্তির জন্য বিশেষ প্রার্থনা করেন মুসল্লিরা। বিস্তারিত জানাচ্ছেন নিয়াজ মোর্শেদ। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীর বিভিন্ন জায়গায় আয়োজন করা হয় আলোচনা সভা, শোভাযাত্রা ও মিলাদ মাহফিল। সোহরাওয়ার্দী উদ্যান থেকে বাংলাদেশ সুপ্রিম পার্টির উদ্যোগে প্রতি বছরের ন্যায় বের করা হয় যশনে জুলুস র্যালি। এতে অংশ নেন হাজার হাজার মুসল্লি। এই শোভাযাত্রা রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সোহরাওয়ার্দী উদ্যানে এসে সমাবেশে মিলিত হয়। কমলাপুর রেলওয়ে কেন্দ্রীয় মসজিদ থেকে শোভাযাত্রা বের হয়। মিছিল রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহজাহানপুরে এসে শেষ হয়। আমার নবীর আগমনে আমরা আনন্দ উদযাপন করি। আমাদের দেশ এবং তথা সমস্ত পৃথিবীর সমস্ত মুসলমানেরা আজকের দিনকে উপভোগ করুক। এ সময় বৈষম্যহীন সমাজ বিনির্মাণে নবীজির আদর্শকে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়। আমরা দেশবাসীকে শান্তির বার্তা শোনাতে চাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শান্তির যে আদর্শ, তাই আমরা দেশবাসীকে তুলতে চাই। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাধ্যমে সমাজের মধ্যে থেকে হিংসা, বৈষম্য, নানা ধরনের কুলুষ এবং কুলুষিত যে ব্যবস্থাগুলো ছিল, জাহেলিয়াতের যে জিনিসগুলো চর্চা ছিল, সেই জিনিসগুলো আমাদের মধ্যে থেকে কি হয়েছে, বিলুপ্ত হয়েছে। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামেও ছিল নানা আয়োজন। লাখো মানুষের অংশগ্রহণে 16 শহর জামিয়া মাদ্রাসা থেকে বিশাল মিছিল বের হয়। একসুরে বেঁধে উঠেছিল আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে আবার মাদ্রাসা মাঠে এসে শেষ হয়। The whole world, and so the recognition, we should recognize this fact that what is the jazba of the Muslim of Bangladesh, what is the level of their love. এছাড়া রংপুর, সিলেট, নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় আয়োজন ছিল ঈদে মিলাদুন্নবীর। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। ক্রীড়াঙ্গনের খবর। দেশসেরা ওপেনার নেই বিশ্বকাপ স্কোয়াডে, এ নিয়ে ভক্তদের মনে নানা প্রশ্ন। সামাজিক যোগাযোগ মাধ্যম তামিম ইস্যুতে যখন সরগরম, তখন এ নিয়ে মুখ খুললেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। বলেন, তামিমকে বাদ দেওয়ার পেছনে বিসিবি সিন্ডিকেট দায়ী। অনেকটা ক্ষোভ নিয়ে বললেন, বিশ্বকাপের বেস্ট স্কোয়াড হয়নি। রাজশাহী থেকে কাজী শাহেদের প্রতিবেদন। ভক্তদের মনে প্রশ্ন, সম্ভবত ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলে ফেলেছেন তামিম ইকবাল। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে করেছিলেন 44 রান, তারপরও জায়গা হয়নি বিশ্বকাপ স্কোয়াডে। 2 বছর ধরে বিসিবির পরীক্ষা নিরীক্ষার পর যে স্কোয়াড, সেটিকে বেস্ট মানতে পারছেন না সাবেক ক্যাপ্টেন খালেদ মাসুদ পাইলট। ভালো তো অবশ্যই হয়েছে, প্রথমে গুড লাক বাংলাদেশ টিমের জন্য। টিম আরও ভালো হতে পারতো, আমার কাছে মনে হয় যে আরও ভালো হতে পারতো। বাট সিলেক্টররা যেটা মনে করেছেন, যে অপশনগুলো ছিল তার মধ্যে থেকে তারা বেস্ট টিম বানানোর চেষ্টা করেছেন। বাট আমি বলবো যে আরেকটু ভালো হতে পারতো, আমার কাছে মনে হয়। তামিম যদি থাকতে পারতো খুবই ভালো হতো। আমি জানি না কেন তামিম নাই, বলে যে 5 ম্যাচ, কেউ বলছে না এটা কিছু বলে নাই। তো অ্যাট দ্য এন্ড আমার কাছে মনে হয় ম্যানেজমেন্টের দায়িত্বই কিন্তু এগুলো, যে কী করে সমাধান করবে, কী করে ক্লিয়ার করবে। তাহলে ম্যানেজমেন্টের এত বড় রোলটা থেকে লাভ কি? নানা যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয় দলে থাকলেও 5 ম্যাচ খেলতে চান, যার কারণেই টিম ম্যানেজমেন্টের বিবেচনায় ছিলেন না। পরের দিনই যার জবাব দিয়েছেন তামিম ইকবাল, বলেছেন এমন কথা কোথাও বলেননি। তাহলে এমন কথা ছড়ালো কে? তদন্ত চেয়েছেন জাতীয় দলের সাবেক এই উইকেট রক্ষক ব্যাটসম্যান। যদি গভর্নমেন্ট মনে করেন এটা রাষ্ট্রীয় ব্যাপার, আমার মনে হয় দেশের ইমেজের ব্যাপার, যেসব সোশ্যাল মিডিয়াতে 5 ম্যাচের কথা উল্লেখ করা হচ্ছে তাদেরকে ধরা উচিত ফার্স্ট, যে তারা এই ইনফরমেশনটা কোথায় পেলে এবং তাদের মেন গোড়াটা কোথা থেকে আসলো। তাহলে কিন্তু আপনি আলটিমেটলি পেয়ে যাবেন যে কে কোন লোকটা এটা বলেছেন, তার মানে ভিতরেই গলদ আছে। খোলামেলা কথা বলেছেন দেশের জন্য সম্মান বয়ে আনা খেলোয়াড়দের অসম্মানজনক বিদায় নিয়েও। এন্ডিংটা আসলে কেন হয় আমি জানি না, বাট এটা প্র্যাকটিসটা বা কালচারটা ভালো নাই। আমার মনে হয় যে কালচারটা খুবই পোর কালচার আমাদের ক্রিকেটে, এখনো ডেভেলপ করতে হয় নাই। এশিয়া কাপ ও নিউজিল্যান্ডের সঙ্গে বিভিন্ন জনকে পরীক্ষা করলেও বিশ্বকাপের দল আগে থেকেই ঠিক করা মনে করেন জাতীয় দলের এই সাবেক অধিনায়ক। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।
তামিম ইকবালের বিশ্বকাপ দল থেকে বাদ পড়ার পেছনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দায়ী করেছেন দেশের ক্রিকেট প্রেমী। আর তামিমকে নিয়ে প্রকাশ্যে অসম্মানজনক কথা বলায় আর যাচ্ছে তাই আচরণে ক্রিকেট ভক্তদের কাছ থেকে ভালোবাসার জায়গা হারাচ্ছেন সাকিব আল হাসান। বিস্তারিত রিফাত আঞ্জুমের রিপোর্টে। সাকিব আল হাসান, তামিম ইকবাল এক সময় যারা ছিলেন দলের অপরিহার্য, যাদের হাত ধরে ধরা দিয়েছে ঐতিহাসিক মুহূর্ত। মাঠ ও মাঠের বাইরে মুগ্ধতা ছড়িয়েছিল তাদের বন্ধুত্ব, কিন্তু সময়ের ব্যবধানে আজ তারা মুখোমুখি অবস্থানে, দুইজন দুই মেরুতে। ক্রিকেট বোর্ডের নানা নাটকীয়তার পর তামিমকে ছাড়াই ঘোষণা করা হয় বিশ্বকাপ দল। বিশ্বকাপ মিশনে বুধবার টাইগাররা দেশ ছাড়ার পর ফেসবুকে এক ভিডিও বার্তায় তামিম খোলাসা করেন তাকে নিয়ে বিসিবির কাণ্ড। তবে তামিম তার ভিডিও বার্তায় বিসিবিকে দায়ী করলেও কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলেননি। কথা বলার কারণটা আপনারা স্ট্যাটাস দেখে বুঝতেই পারছেন। একই দিনে বেসরকারি একটি টিভি চ্যানেলে প্রচার করা হয় সাকিব আল হাসানের সাক্ষাৎকার। সামনে আসে তামিম ইস্যু। এতদিন সাকিব তামিম দ্বন্দ্বের গুঞ্জন বাতাসে ভেসে বেড়ালেও তা স্পষ্ট হয় সাকিবের বক্তব্যে, যেখানে পরিস্থিতির জন্য সরাসরি তামিমকে দায়ী করে নিজে যুক্তি তুলে ধরেন সাকিব। এদিকে দেশের ক্রিকেট ভক্তরাও মেনে নিতে পারছেন না তামিমের বিশ্বকাপ স্কোয়াডে না থাকা। এর জন্য বিসিবিকে দায়ী করেছেন অনেকে। ক্রিকেট বোর্ডের প্রতি চরমভাবে বিরক্ত ও ক্ষোভ প্রকাশ করেছেন তারা। ক্রিকেট বোর্ড, এই ক্রিকেট বোর্ডকে ঢেলে সাজালে আসলে সবকিছু ঠিক হয়ে যাবে। সাকিব আল হাসানের অর্জনটা এটা ধুলোয় মিশে যাচ্ছে। সাকিব আল হাসানের কারণে এটা আমি বলবো না, তো বোর্ড তাকে সঠিকভাবে পরিচালনা করতে পারছে না। বোর্ডই সব থেকে বড় দায়ী আমার মনে হয়, যেহেতু বোর্ডের অনেক কর্মকর্তা আছে, এই বিষয় দেখার জন্য, প্লেয়ারদের দেখার জন্য আছে, লোক নিয়োজিত আছে। বোর্ড যে ডিসিশনগুলো রিসেন্ট টাইমে নিচ্ছে কতটা প্রাসঙ্গিক, এটা আসলে ভক্তদের মাঝে, ক্রিকেট যারা ভালোবাসে তাদের মধ্যে কনফিউশন রয়েছে। শুধু ক্রিকেট বোর্ড নয়, একতরফা তামিমের সমালোচনা করায় সাকিবের প্রতিও ক্ষোভ ঝেড়েছেন ক্রিকেট প্রেমীদের অনেকে। ওনাদের সাথে যেটা হইতেছে, উনি একটা ইনোসেন্ট পার্সন বলেই এখনো পর্যন্ত বাংলাদেশকে ভালোবাসেন বলেই রেসপেক্ট করেন বিদায় কিন্তু উনি কারো নাম বলে নাই, এটা দেখতে হবে। সাকিবের দিক থেকে সাকিব যেটা বলছে, সেক্ষেত্রে কিন্তু তামিম ইকবালও তাকে অ্যাটাক করে কথা বলতে পারতো। তামিম ইকবাল সেটা করেনি। তামিম ইকবাল ব্যক্তিত্বের পরিচয় দিয়েছে। সেখানে সাকিব আল হাসান পুরোপুরি তামিম ইকবালকে দোষারোপ করেছে। সে ভালোবাসার জায়গাটা যেটা ক্রিয়েট করছে সেটা আসলে নিজে নষ্ট করতেছে। দেশের ক্রিকেটের সার্বিক উন্নয়নে ক্রিকেট বোর্ডের নেতৃত্বেও পরিবর্তনের কথা বলছেন ক্রিকেট ভক্তরা। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা। ইসরায়েলে যারা পাখির মতো করে ফিলিস্তিন নারী শিশুদের অসহায়দের হত্যা করে তাদের ব্যাপারে কোনো স্যাংশন দেয় না বহির্বিশ্ব বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে সোহরাওয়ার্দী উদ্যানে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আঞ্জুমানে রাহমানিয়া মঈনিয়া মাইজ ভান্ডারিয়া আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, সরকার যখন ইসলামের খেদমত করছে ঠিক তখনই ইসলামের কথা বলেই হানাহানি করার চেষ্টা করছে জামায়াত বিএনপি। শিশুরা পাথর ছোড়ার প্রত্যুত্তরে যারা পাখির মতো মানুষ শিকার করে, কই তাদের ব্যাপারে তো কোনো ভিসা স্যাংশন নাই। এবং অন্যান্য জায়গায় যেভাবে মানুষকে হত্যা করা হয় সেখানের ব্যাপারে তো ভিসা স্যাংশন নাই, কিন্তু আমাদের ব্যাপারে ভিসা স্যাংশনের কথা বলা হচ্ছে। অবশ্য বলেছে এটি সরকারি দল বিরোধী দল সবার উপরে প্রযোজ্য হবে। সংবিধান অনুযায়ী দায়িত্ব পালন করবেন বলে জানালেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। দুপুর ২টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। পরে জাতির পিতা ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট শহীদ সদস্যদের রুহুর মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। এ সময় বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতিগণ বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি বাংলাদেশ দিয়ে গেছেন, আমাদেরকে দেশ দিয়ে গেছেন, আমাদেরকে দিয়ে গেছেন এই দেশ পরিচালনার জন্য একটি সংবিধান। আমি এবং আমার সহকর্মী বিচারপতিবৃন্দ আমরা সকলেই এই সংবিধান সংরক্ষণ করার শপথ নেই এবং আবারও শপথ নিয়েছি ২৬ তারিখে আমি বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে এই সংবিধান সংরক্ষণ করব, দেশের আইনের শাসন প্রতিষ্ঠা করব এবং সেই লক্ষ্যে।
একবিংশ শতাব্দীতে এসে পৃথিবী বদলে গেছে, উন্নত বিশ্বে বদলেছে শিক্ষাদান, শিক্ষার ধরন। কিন্তু এই আধুনিক প্রযুক্তির সময়ও বাড়েনি বাংলাদেশের শিক্ষার মান, বদলায়নি আগের শিক্ষাদান প্রক্রিয়া। এতে আন্তর্জাতিকভাবে র্যাঙ্কিংয়ে দিন দিন পিছিয়ে পড়ছে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো, ভালো করতে পারছে না গবেষণায়ও। কারণ হিসেবে 2010 সাল পর্যন্ত নির্দিষ্ট কোনো শিক্ষানীতি না থাকাকে উল্লেখ করছেন শিক্ষাবিদরা। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। স্বাধীনতার অর্ধশত বছরে বেড়েছে দেশের জনসংখ্যা, পাল্লা দিয়ে বেড়েছে শিক্ষা প্রতিষ্ঠানও। কিন্তু প্রতিষ্ঠান সংখ্যা বাড়লেও আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে বাড়েনি দেশের শিক্ষার মান। যুক্তরাজ্য ভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াক-কোয়ারেলি সাইমন্ডসের বিশ্বসেরা 600 বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পায়নি বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়। তবে 700 বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও 801-এ রয়েছে বুয়েট। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন, মানসম্মত শিক্ষা সহ অন্যান্য সুযোগের অভাবে ভুগছেন তারা। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে তো বাংলাদেশের এডুকেশন সিস্টেমটা মানে সামঞ্জস্য নাই আর কি, অনেকটাই পিছিয়ে আছে। ঢাকা ইউনিভার্সিটি 800-র পরে আছে, তার মানে বুঝাই যায় যে ওই ইন্টারন্যাশনাল লেভেলে এখন পর্যন্ত যাইতে পারেনি। ফাউন্ডেশন যেটা আছে, ওই ফাউন্ডেশনটা যদি আমরা মানে ঠিক না করতে পারি, তাহলে আমার মনে হয় না যে আসলে আমরা একটা লং টার্ম একটা সলিউশন পাবো এই ক্ষেত্রে। আর এমন অবস্থার জন্য দলীয় বিবেচনায় মেধাবীদের বাইরে শিক্ষক নিয়োগ দেয়াকে দুষছেন অধ্যাপক ডক্টর আ.ম আরেফিন সিদ্দিক। ছাত্রছাত্রীদের শিক্ষক হিসেবে নিয়োগ দেয়া এবং সেখানে কোনো দলীয়করণের আশ্রয় না নেয়া, এবং সর্বোপরি একজন শিক্ষক শুধু মেধাবী ছাত্র হলেই চলবে না, তাকে সৎ, দেশপ্রেমিক, মূল্যবোধ সম্পন্ন মানুষ হতে হবে, তাকে সৎ মানুষ হতে হবে, তাকে সত্য কথা বলা শেখাতে হবে তার ছাত্রছাত্রীদের। এগুলো হচ্ছে মৌলিক যোগ্যতা। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান মনে করেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকলে শিক্ষার মানও উন্নয়ন হবে। ভাবে যদি আমরা আমাদের উন্নয়নের অগ্রগতি সেটি যদি অব্যাহত থাকে, তাহলে শিক্ষার ক্ষেত্রেও সেটির একটা ইতিবাচক প্রভাব পড়বে। এবং এখন যে স্তরে আমরা আছি গুণগত মানে, সেখান থেকে মান আরও খুব দ্রুতই উপরের দিকে ওঠে। কারণ একবার যদি একটি মানে পৌঁছা যায়, তার পরবর্তী গতিটা কিন্তু আরও বাড়ে। তবে শিক্ষাবিদ ডক্টর আইনুন নিশাদের পর্যবেক্ষণ, দেশের সার্বিক শিক্ষার মান উন্নয়নে বাড়াতে হবে পাঠ্যক্রম। এসএসসি এইচএসসি লেভেলের পরীক্ষা পদ্ধতি আমরা বেছে বেছে প্রশ্ন করি, বেছে বেছে শিখাই। একজন ছাত্র বেছে বেছে পড়লেই হয়, কিন্তু উপরের লেভেলে তো বেছে পড়লে হবে না। কাজেই শিক্ষা প্রদান পদ্ধতিতে গোলমাল আছে। ইউনিভার্সিটিতে যে সিলেবাসের ভিত্তিতে পড়ানো হচ্ছে সেটা উঁচু পর্যায়ে, কিন্তু যারা পড়াচ্ছেন তারা কি সেই উঁচু পর্যায়টা বজায় রেখে পড়াতে পারছেন? শিক্ষার মান উন্নয়নে প্রাথমিক পর্যায় থেকেই মান উন্নয়নের গুরুত্ব দেন শিক্ষাবিদরা। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। মানিকগঞ্জ শিবালয়ে 10 কোটি টাকার জমি অবৈধভাবে দখল নেওয়ার অভিযোগ উঠেছে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুর রহিম খানের বিরুদ্ধে। ভুক্তভোগীরা জানান, অভিযুক্ত প্রভাবশালী হওয়ায় জেলা প্রশাসন ও পুলিশে অভিযোগ দিয়েও কোনো কাজ হয়নি। তবে পুলিশ বলছে, আদালতে দেওয়ানি মামলা হয়েছে, সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মানিকগঞ্জ প্রতিনিধি আব্দুল আলিমের পাঠানোর প্রতিবেদন জানাচ্ছেন নাইমুল হাসিব। মানিকগঞ্জে শিবালয় উপজেলার বাসিন্দা সুকচান আলীর ছেলে বাবুল আক্তার ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সার্জেন্ট। অবসরে গেছেন 2021 সালে। সাধ্যের মধ্যে একটি স্বপ্নের বাড়ি করার জন্য উপজেলার টেপরা বাস স্ট্যান্ড এলাকায় 118% জমি কেনেন তিনি, বর্তমানে যার মূল্য 10 কোটি টাকা। জমিটি মূল্যবান হওয়ায় চোখ পড়ে আওয়ামী লীগের স্থানীয় প্রভাবশালী নেতা রহিম খানের। কোনো রেজিস্ট্রেশন ছাড়াই বায়না সূত্রে মালিকানা দাবি করে বেড়া ও সাইনবোর্ড ঝুলিয়ে দখলে নেয় জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান রহিম খান। ভূমিদস্যু হিসাবে রহিম খান ঘাটের লোকজন দিয়া এই জায়গাটা, আমার বৈধ জায়গাটা তারা উৎখাত করার চেষ্টা করে। থানায়ও গিয়েছি, থানায় আমার এই বিচার নেয় নাই। তারা তখন আমি নিরুপায় হয়ে আমি চলে আসি। শুধু বাবুল আক্তারি নয়, আরও অনেকের জমি দখল নিয়ে তাদের সর্বশান্ত করার অভিযোগ রয়েছে রহিম খানের বিরুদ্ধে। রহিম খান প্রভাবশালী হওয়ায় প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও মিলছে না কোনো সহযোগিতা। অসহায়ের মতো চোখের পানি ফেলছে ভুক্তভোগীরা। অনেকে জানান, একসময় পাটুরিয়া ফেরিতে ডিম বিক্রি করা রহিম খান রাজনীতিতে এসে অবৈধভাবে জমি দখল করে বনে গেছেন শত শত কোটি টাকার মালিক। এখানে মার্কেট করছি, মার্কেট ভাড়া দিছি, রহিম খা মনে করেন জায়গা দখল করেই নিয়ে যাইতেছে।
রহিম খান ভূমিদস্যু উনি আমার জমিগুলি দখল করে নিয়ে গেছে এবং আমার এই জায়গা থেকে মারধর করার জন্য আমার দাবারও দিছিল। খারাপ লোক, উনি ন্যায় অন্যায় বোঝেন, ওনার জায়গা দরকার। হ্যাঁ, অনেক জায়গায় করছে, তার এরকম রেকর্ড আছে। একটি পক্ষ আদালতে রায় পাওয়ায় তার কাছ থেকে বায়না করে সাইনবোর্ড টানিয়ে জমিটি দখলে নেওয়া হয়েছে বলে জানান জেলা আওয়ামী লীগের সহসভাপতি রহিম খান। আদালতে দেওয়ানি আপিল মামলা হওয়ায় আপাতত কিছু করার চিন্তা নেই বলেও জানান তিনি। বৈধ কাগজপত্র আছে, আমি তো আসলে আমার সাথে দেখা করে কাগজপত্র নিয়ে দেখবেন, সেটা তো যখন আপিল করে তখন দিয়ে দিই। মন্দির হয়ে থাকলে তাহলে যেভাবে আছে আর আমরা নতুন করে দিতে পারবো না কিছু। তবে এ বিষয়ে 107 ধারায় প্রসিকিউশন সহ আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানালেন শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আমরা অলরেডি আইনগত ব্যবস্থা নিয়েছি, উভয় পক্ষে ওই যে নোটিশ হয়েছে এবং 7 ধারায় প্রসিকিউশনও দেওয়া হয়েছে। প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত সমস্যার সমাধান করে আসল মালিককে জমি বুঝিয়ে দেবেন, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। চুয়াডাঙ্গা ঠাকুরপুর সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। গ্রামবাসী জানায় বুধবার স্থানীয় রবিউল সহ 3-4 জন অবৈধভাবে ভারতে গরু আনতে যায়। ফেরার সময় রাত 12টায় বিএসএফ এর টহল দল তাদের লক্ষ্য করে গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে রবিউল ঘটনাস্থলেই মারা যায়। তার সঙ্গে থাকা বাকিরা এ সময় পালিয়ে যায়। তার লাশ ভারতের পশ্চিমবঙ্গের একটি হাসপাতালে রাখা আছে। এদিকে রবিউলের তথ্য চেয়ে পতাকা বৈঠকের আমন্ত্রণ জানিয়েছে বিজেপি। আবার উত্তপ্ত ভারতের মণিপুর রাজ্য। নিখোঁজ 2 শিক্ষার্থী হত্যার জেরে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ হয়েছে বিক্ষোভকারীদের। স্থানীয় সময় বুধবার মণিপুরের রাজধানী ইম্ফলে এই সংঘর্ষ হয়। বিক্ষোভকারীরা মিছিল নিয়ে মুখ্যমন্ত্রীর বাসভবন অভিমুখে যাত্রা করলে বাধা দেয় পুলিশ। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করে। গেল মে মাস থেকে মেইতি ও কুকি সম্প্রদায়ের মধ্যে চলমান সহিংসতায় নিহত হয়েছেন অন্তত 180 জন। সহিংসতা ঠেকাতে শহরটিতে কারফিউ জারি করে কর্তৃপক্ষ। বিতর্ক যেন পিছু ছাড়ছে না কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর। দেশটির পার্লামেন্টে নাৎসি নেতা ইয়ারোস্লাভ হুনকাকে সম্মাননা জানানোর ঘটনায় এবার প্রকাশ্যে ক্ষমা চাইলেন তিনি। এর আগে এই ঘটনায় ক্ষমা চেয়ে পদত্যাগ করেছেন স্পিকার অ্যান্থনি রোটা। জুবাইর রাজিনের ডেস্ক রিপোর্ট। নির্বাচনের আগে একের পর এক বিতর্কে জড়িয়ে পড়ছেন কানাডার তুমুল জনপ্রিয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বিতর্কের শুরু গেল আগস্টে। স্ত্রী সোফির সঙ্গে দীর্ঘ 18 বছরের বৈবাহিক সম্পর্কের ইতি টানেন ট্রুডো। এরপর চলতি মাসের শুরুতে কানাডায় শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যার জন্য সরাসরি ভারতের দিকে আঙুল তোলেন তিনি। কানাডার পার্লামেন্টে তার এ অভিযোগের পরই পাল্টাপাল্টি কূটনৈতিক বহিষ্কার করে অটোয়া ও দিল্লি। টানাপোড়েন শুরু হয় দুই দেশের সম্পর্কের। এর মধ্যেই আবার নতুন বিতর্কের জন্ম দিল অটোয়া। গেল শুক্রবার কানাডার হাউস অফ কমন্সের স্পিকার অ্যান্থনি রোটা সাবেক নাৎসি সেনা ইয়ারোস্লাভ হুনকাকে ইউক্রেন ও কানাডার হিরো বলে সম্বোধন করেন। দেয়া হয় স্ট্যান্ডিং ওভেশন। এ সময় উপস্থিত ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কি। কানাডার পার্লামেন্টে প্রশংসা করা ইউক্রেনীয় নাগরিক হুনকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের নাৎসি বাহিনীর হয়ে লড়াই করেন। এ ঘটনায় বিশ্বজুড়ে শুরু হয় তীব্র সমালোচনা। এর জেরে মঙ্গলবার ক্ষমা চেয়ে পদত্যাগ করেন হাউস অফ কমন্সের স্পিকার অ্যান্থনি রোটা। এবার এ ঘটনায় মুখ খুললেন প্রধানমন্ত্রী ট্রুডো। বুধবার প্রকাশ্যে ক্ষমা চান তিনি। শুক্রবারের ঘটনার জন্য গভীরভাবে অনুশোচনা করছি। কাজটি আমরা মনের অজান্তেই করেছি। এটি এমন একটি ভুল যা কানাডাকে বিব্রত করেছে। লোকটিকে আমন্ত্রণ ও স্বীকৃতির জন্য এককভাবে দায়ী ছিলেন স্পিকার এবং তিনি সে দায় নিয়ে পদত্যাগ করেছেন। আগামী বছর অক্টোবরে কানাডায় সাধারণ নির্বাচন। তার আগে একের পর এক বিতর্ক নির্বাচনে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। জুবাইর রাজিন, নিউজ ডেস্ক, দেশ টিভি। ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত এশিয়া, ইউরোপ ও আফ্রিকার বেশ কিছু অঞ্চল। ঘূর্ণিঝড় ড্যানিয়েল পরবর্তী বন্যায় গ্রিসে নিহত হয়েছে 16 জন। দক্ষিণ আফ্রিকায় এখন পর্যন্ত বন্যায় 11 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভারী বর্ষণের পর ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে ভিয়েতনামের রাজধানী হ্যানয়েতে। বিস্তারিত মাহমুদ হাসানের ডেস্ক রিপোর্টে। এ চিত্রই বলে দিচ্ছে কেমন ছিল বন্যার ধ্বংসযজ্ঞ। ঘূর্ণিঝড় ড্যানিয়েলের আঘাত পুরোপুরি কাটিয়ে ওঠার আগেই ভারী বর্ষণে সৃষ্ট বন্যা তছনছ করে দিয়েছে মধ্য গ্রিসের থেসালির বাসিন্দাদের জীবন।
রাস্তাঘাটে পড়ে আছে ধ্বংসযজ্ঞের ছাপ। বন্যার পানিতে ভেসে গেছে হাজার হাজার গবাদি পশু, নষ্ট হয়েছে বহু জমির ফসল। বুধবার দেশটিতে ঘূর্ণিঝড় এলিয়াসের প্রভাবে আবার নতুন করে শুরু হয়েছে বৃষ্টিপাত। নতুন করে শুরু হওয়া এই বৃষ্টিপাতে আবারও বন্যার শঙ্কায় দিন পার করছেন সেখানকার বাসিন্দারা। গ্রামটি শতভাগ ধ্বংস হয়ে গেছে, কোনো কিছুই অবশিষ্ট নেই। ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার জন্য আমরা সরকারি সাহায্যের অপেক্ষায় আছি। 3 দিক থেকে পানি আসছিল, আমি তখন আমার বাড়ির মধ্যে আটকা পড়েছিলাম। সে কথা মনে হলে আমি এখনো রাতে ভয়ে ঘুমাতে পারি না। দক্ষিণ আফ্রিকার পশ্চিমাঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ঝড় ও সপ্তাহব্যাপী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা। এখনো পানির নিচে তলিয়ে আছে অনেক এলাকার সড়ক। দুর্গত এলাকায় আটকা পড়েছে শত শত বাসিন্দা। বিদ্যুৎ বিচ্ছিন্ন আছে 15,000-এরও বেশি ঘরবাড়ি। ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় মধ্য ভিয়েতনামের বিভিন্ন এলাকায় আটকা পড়েছে বহু মানুষ। খাদ্য ও নিরাপদ পানির সংকটে রয়েছে দুর্গত এলাকার বাসিন্দারা। বিদ্যুৎ বিচ্ছিন্নও রয়েছে অনেক এলাকায়। মাহমুদ হাসান, নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার খেলার সংবাদ। শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচকে সামনে রেখে অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট জাতীয় দল। বিশ্বকাপ খেলতে গতকাল সন্ধ্যায় ভারতের গুয়াহাটিতে পৌঁছে বাংলাদেশ দল। এর একদিন পরই দলীয় অনুশীলনে নেমেছিলেন সাকিব আল হাসানরা। বিস্তারিত আল ইমরান সীমান্তের রিপোর্টে। বিশ্বকাপ দল ঘোষণা নিয়ে নানা নাটকীয়তা শেষে টাইগাররা এখন ভারতে। বিশ্বকাপ মিশনে আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ সামনে রেখে অনুশীলন করেছে বাংলাদেশ দল। ভারতের গুয়াহাটিতে অনুশীলনে বেশ ফুরফুরে মেজাজে ছিলেন টাইগার ক্রিকেটাররা। বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় ওয়ার্ম আপ সহ ফুটবল খেলে ঘাম ঝরাতে দেখা যায় টাইগারদের। এছাড়াও ব্যক্তিগত অনুশীলনও করে সাকিব বাহিনী। ব্যক্তিগত অনুশীলনে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব বিভাগে কাজ করে ক্রিকেটাররা। বিশ্বকাপ দলে জায়গা পাওয়া মাহমুদুল্লাহ রিয়াদও নিজেকে উজাড় করে দেন অনুশীলনে। অনুশীলন শেষে অধিনায়ক সাকিব আল হাসান দলের উদ্দেশ্যে ব্রিফ করেন। দলকে চাঙ্গা রাখতে সব ধরনের চেষ্টা করছেন টাইগারদের দলপতি। আল ইমরান সীমান্ত, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। শেষ করব সংবাদ সন্ধ্যা, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। দেশে ডলারের জন্য হাহাকার, আমদানি কমেছে অন্তত 35 ভাগ। আকুর নিষেধাজ্ঞা, সংকট বৃদ্ধির আশঙ্কা। খালেদা জিয়াকে স্লো পয়জনিং করা হয়েছে অভিযোগ বিএনপির। বিদেশে নিতে আবারও আবেদন পরিবারের। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে বললেন কাদের। যুক্তরাষ্ট্রকে বাংলাদেশ নিয়ে মাথা না ঘামানোর আহ্বান। আওয়ামী লীগ ক্ষমতায় না এলে দেশ আবার অন্ধকার যুগে চলে যাবে, ওয়াশিংটনে মত বিনিময়ে প্রধানমন্ত্রী। দেশ জুড়ে নানা আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত। রাজধানী ও চট্টগ্রামে বিশাল আনন্দ শোভাযাত্রা। তামিমের দলে না থাকার দায় বিসিবি সিন্ডিকেটের, বললেন পাইলট। সাকিবের বক্তব্যে হতাশা ভক্তদের। 2 শিক্ষার্থী হত্যার জের আবার উত্তপ্ত মণিপুর রাজ্য। নাৎসি সেনাকে অসম্মাননার ঘটনায় ক্ষমা প্রার্থনা ট্রুডোর। এই ছিল এখনকার সংবাদ সন্ধ্যা। আমাদের পরের বুলেটিন রাত 9টায় সংবাদ রাত দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভি সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।